শোন এবার তাহলে পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। এই যে চ্যাপ্টারটা, এটা লজ অফ মোশন এর লাস্ট চ্যাপ্টার। মানে আমরা যে গতীয় সূত্রাবলী যে ইউনিটটা আমি তোদেরকে নোটটা দিয়েছি, সেই নোটের লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে বৃত্তীয় গতি। এবং খুব সহজ একটা চ্যাপ্টার, এমন কোনো কঠিন কিছু নেই এর মধ্যে, তুলনামূলক সহজ বাকিগুলোর তুলনায়। ঘর্ষণ চ্যাপ্টারটাও মোটামুটি সহজ ছিল থিওরিটিক্যালি, এই চ্যাপ্টারটাও দেখবি সহজই আছে। চ্যাপ্টারের নাম দেখ, বলেছি বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। তো বৃত্তীয় গতি মানে বুঝতেই পারছিস, দু ধরনের গতি হতে পারে। একটা রৈখিক গতি হতে পারে, আর একটা বৃত্তীয় গতি হতে পারে। রৈখিক গতি মানে কি? সরল রেখা বরাবর যখন কোনো অবজেক্ট চলবে, এবং সেই ধরনের গতিকে, সেই ধরনের গতির ক্ষেত্রে আমরা কিন্তু ওই সরণ, ত্বরণ, দ্রুতি, বেগ এগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। কোন চ্যাপ্টারে করেছি? একমাত্রিক গতি চ্যাপ্টারে। কিন্তু যদি অবজেক্টটা সরল রৈখিক পথে না গিয়ে একটা বৃত্ত পথে ঘুরতে থাকে, যেমন ফ্যানটা ঘুরছে, তাই তো বৃত্তাকার পথে ঘুরছে, তো ফ্যানটা বৃত্তাকার পথে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, নর্মালি আমরা বৃত্তাকার পথ ধরে নিতে পারি, তো বৃত্তাকার পথে ঘুরছে। তো এদের ক্ষেত্রেও তো কিছু ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, তাই না? এদের ক্ষেত্রে কিন্তু আমি আর রৈখিক সরণ, রৈখিক বেগ এই কথাগুলো ইউজ করতে পারি না, কারণ ওরা রৈখিক ভাবে যাচ্ছে না। বোঝা গেল বিষয়টা? তাহলে তাদের ক্ষেত্রে আলাদা কিছু টার্ম আমাকে ইউজ করতে হবে, সেই টার্মগুলোর সম্পর্কে আজকে পরিচিত হবো আমরা। কোনো কঠিন কিচ্ছু নেই এর মধ্যে, একদম চাপ নিবি না, সব সহজে হয়ে যাবে। দেখ, বৃত্তীয় গতি মানে এইটুকু বুঝে গেলি যে কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তাকে আমরা বলবো বৃত্তীয় গতি, তাই তো? তো এই এই একটা কণা মনে কর এ, এরকম বৃত্তাকার পথে ঘুরছে। তো বৃত্তাকার পথে ঘুরতে গেলে সেই বৃত্তের একটা সেন্টার থাকবে। অবভিয়াসলি সেই সেন্টারটাকে আমরা কি বলে দিলাম? ও বলে দিলাম। ওকে, একটা সেন্টার আছে, এই সেন্টারকে কেন্দ্র করে চারিদিকে এ বস্তুটা ঘুরছে। কোন দিকে ঘুরছে তুই ধরে নে এই দিকেই ঘুরছে, যে কোনো দিকে ধরে নিতে পারিস। ঠিক আছে? তো এর ক্ষেত্রে একটা রাশিমালা তোদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কৌণিক সরণ। কি জানতে হবে? কৌণিক সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। দেখ আমরা সরণ পড়েছি অলরেডি। সরণ কি পড়েছিলাম? প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান, এর মধ্যে যে ন্যূনতম দূরত্ব, তাকেই সরণ বলা হয়। কৌণিক সরণটা কি বিষয়? দেখ, কৌণিক সরণটা হচ্ছে এরকম, মনে কর প্রথমে এ অবজেক্টটা এখানে ছিল, প্রথমে এখানে ছিল, ঠিক আছে? এই অবজেক্টটা কোথায় ছিল? প্রথমে এই জায়গায় ছিল। তাহলে কেন্দ্র আর এর মধ্যে যদি যুক্ত করি একটা সরলরেখা পাবো তো? পাবো। কিছুক্ষণ পর এই বস্তু থেকে কোথায় চলে গেল? বি পয়েন্টে চলে গেল। কোথায় চলে গেল? বি পয়েন্টে চলে গেল। তাহলে এই দুটোকে জয়েন করলে আমি একটা সরলরেখা পাবো তো? তাহলে কেন্দ্র থেকে বস্তু সংযোজক সরল রেখাটা, খেয়াল করে দেখ, কিছু সময় এ থেকে বি তে পৌঁছে গেছে। তো এখানে একটা কোণ তৈরি করেছে নিশ্চয়ই, করেছে না? এই কোণটাকে আমি থিটা বলে দিলাম, এটাই হলো কৌণিক সরণ। কি বুঝতে পারলি? মানে বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলবো আমি কৌণিক সরণ। খুব কঠিন জিনিস, একদমই কঠিন নয়। তাহলে এখানে কি বলবো? এখানে হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থান দ্বারা, প্রাথমিক আর অন্তিম অবস্থান দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। বল, বুঝতে পারলি এতদূর পর্যন্ত? কোন সম্পর্কে বুঝে গেছিস? আচ্ছা, যখন কোনো নতুন রাশি আছে তখন তার একক জানতে হয়, মাত্রা জানতে হয়, তাই তো? আচ্ছা, কোণের যদি একক জানতে চাই, নর্মালি আমরা এই চ্যাপ্টারে কোণটাকে রেডিয়ান এককে মেজার করবো। কোন এককে? ডিগ্রি এককে সাধারণত ইউজ করবো না, যদি ডিগ্রি থাকে ওটাকে রেডিয়ানে কনভার্ট করবি। এবার প্রশ্ন বিশেষে কোনো কোনো জায়গায় ডিগ্রি ইউজ করতে হতে পারে, বাট নর্মালি তুই কি মাথায় রাখবি, যেটাকে আমরা রেডিয়ান এককে মেজার করবো। তাহলে কোণের একক কি? কোণের একক রেডিয়ান, যেটা আমরা অলরেডি আগে থেকে জেনে এসেছি, তাই তো? কোণের একক হচ্ছে রেডিয়ান। এর মাত্রা কি বলতো? কোণের মাত্রা, কোণের কোনো মাত্রা নেই। কোণ হচ্ছে মাত্রাহীন রাশি, কোণের কোনো মাত্রা নেই, এটা একটা মাত্রাহীন রাশি। ঠিক আছে? তো যে সমস্ত রাশি যারা মাত্রাহীন অথচ যাদের একক নিয়ে নিয়েছি আমরা, তাদেরকে বলা হয় পরিপূরক রাশি। নাম শুনেছিস ক্লাস 9-এ? এসআই পদ্ধতিতে রাশি ছিল 7টা, সিজিএস পদ্ধতিতে 3টা করেছিলি, আর দুটো পরিপূরক রাশি পড়েছিল, একটা কোণ একটা ঘনকোণ। হ্যাঁ, কি নাম ছিল বল? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি ছিল বা পরিপূরক রাশি ছিল, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। যাই হোক, ছিল ছিল ভুলে গেছিস। এককবিহীন রাশি আলাদা, এরা তো এককবিহীন রাশি না, এটা একক আছে। এককবিহীন রাশি ছিল অবশ্যই, ওখানে আপেক্ষিক গুরুত্ব ছিল, ঠিক আছে, তারপরে তোর আপেক্ষিক ঘনত্ব ছিল, এইসব জিনিসগুলো ছিল। আর মাত্রাবিহীন রাশি, এটার নাম ছিল পরিপূরক রাশি। তো যাই হোক, বাদ দে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে যে কোণটা আমি মেজার করেছি,
এই কোণটাকে রিপ্রেজেন্ট করা হয় ম্যাথমেটিক্যালি কিভাবে দেখ, কোণ সমান সমান তোদের যদি মনে পড়ে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, মনে কি পড়ছে? পড়ছে না? যদি আমি রেডিয়ান এককে মেজার করি তবে, রেডিয়ান এককে যদি কোণকে মেজার করা যায় তাহলে ছিল বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ত্রিকোণমিতি স্টার্টিং এ এটা বলা হয়। কোণ ইকুয়াল টু কি বললাম? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখানে বৃত্তচাপ কোনটা রে? এ থেকে বি, তাই না? তাহলে আমি বৃত্তচাপটাকে এ বি বলতে পারি, আর সরি এ বি, আর ব্যাসার্ধটাকে আর বলে দে, তাহলে ব্যাসার্ধটাকে আর বলতে পারিস। তার মানে থিটা ইকুয়াল টু কি হলো? এ বি বাই আর। তুই চাইলে বৃত্তচাপকে এসও লিখতে পারিস, তোদের নোটে বা বইয়ে এস লেখা আছে। এস ইকুয়াল টু এস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দেখ, থিটা ইন্টু আর। এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে থিটা ইন্টু আর। কি বের করলাম আমি এখানে? এই জায়গাটায় আমি বের করলাম যে রৈখিক সরণ, এখান থেকে এটা মোটামুটি রৈখিক সরণ যদি খুব কাছাকাছি হয়, তাহলে রৈখিক সরণ আর হচ্ছে কৌণিক সরণ, এদের মধ্যে সম্পর্ক কি? এস ইকুয়াল টু থিটা আর বা আর থিটা। বোঝা গেছে? এটা নতুন কোনো কিছু নয়, এটা হচ্ছে এই ফর্মুলাটা যেটা আগে আমরা শিখে এসেছিলাম, কোণ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। যদি কেউ না জেনে থাকিস এখনই মুখস্থ করে নে, কোণ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কোণ এককে এটা রেডিয়ান, ডিগ্রি এককে কিন্তু এই ফর্মুলা হবে না, ঠিক আছে? তাহলে রেডিয়ান এককে থিটা ইকুয়াল টু এস বাই আর অথবা এস ইকুয়াল টু আর থিটা। বোঝা গেল কিনা? বোঝা গেছে? ওকে। তো এই হচ্ছে তোর কৌণিক সরণ। এবার এইখান থেকে যেভাবে আমরা কৌণিক সরণ জানতে পারলাম, আগের চ্যাপ্টারে আমরা যখন রৈখিক সরণ জানতে পেরেছিলাম, তাহলে এবার আমরা কৌণিক বেগ সম্পর্কেও জানতে পারবো, তাই তো? তাহলে এখানে এবার আমরা কৌণিক বেগটাকে নিয়ে আলোচনা করবো। কৌণিক সরণ হয়ে গেল, এবার কৌণিক বেগ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আরেকটা কয়েকটা কথা বলে রাখি। কৌণিক সরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অবভিয়াসলি এর ডাইরেকশন আছে তো। এখন তুই ডাইরেকশন কোন দিকে নিবি? তুই খেয়াল কর, যদি তুই রৈখিক সরণের কথা বলতি, তাহলে এ থেকে বি তে যাওয়ার সময় এ পয়েন্টে সরণটা স্পর্শক বরাবর, এখানে যদি দেখি সরণটা স্পর্শক বরাবর, এখানে যদি দেখি সরণটা স্পর্শক বরাবর। তার মানে রৈখিক সরণের ডাইরেকশন কিন্তু ফিক্স নেই, অনবরত চেঞ্জ হতে থাকছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম। কিন্তু যদি কৌণিক সরণের ডাইরেকশন জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা ফিক্সড আছে। এবং কৌণিক সরণের ডাইরেকশন কিভাবে ধরা হয় জানিস? বস্তুটা যেদিকে ঘুরছে, বস্তু কোন দিকে ঘুরছে? এইদিকে। এদিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাতে হবে। প্রথমে কঠিনটা বলে দিই, তারপরে সহজ তোদেরকে উপায় বলে দেবো। কি করতে হবে? এদিকে প্রথমে বল, ডান পাকের স্ক্রু দেখেছিস তো? এইভাবে স্ক্রু ঘোরাই আমরা। দেখ, যদি এরকম ভাবে ঘোরাই তাহলে কোন দিকে যাবে, আর এইভাবে ঘোরালে কোন দিকে যাবে? যদি আমি এইভাবে ঘোরাই, তোদের দিক থেকে দেখাই, যদি এরকম ভাবে ঘোরাই টাইট হবে, তাই তো? ভেতরে ঢুকবে, বোতলে ছিপি মনে কর না। এইভাবে যদি ঘোরাতে থাকি তাহলে কি হবে? টাইট হবে। আর যদি উল্টো দিকে ঘোরাই তাহলে খুলে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে আসছে। তো কৌণিক ক্ষেত্রে এই দুটো ডাইরেকশনই হতে পারে, হয় ভেতরে নয় বাইরে, হয় ভেতরে ডাইরেকশন হবে নয় বাইরে ডাইরেকশন হবে। এবার তোকে কি করতে হবে? তোকে চেক করতে হবে এই অবজেক্টটা ঘুরছে কোন দিকে। এই দিকে ঘুরছে, তাহলে বোতলের ছিপিটা ঘোরা বা স্ক্রুটাকে ঘোরা, কোন দিকে ঘোরাবি? এই দিকে ঘোরাবি, তাই তো? এইদিকে যদি ঘোরাই কোন দিকে বেরিয়ে আসছে? এইভাবে ঘোরালে টাইট হতো, আর উল্টো দিকে ঘোরাচ্ছি মানে খুলে যাচ্ছে, তাহলে খুলে যাচ্ছে মানে কি সামনের দিকে চলে আসছে। তাহলে এর ডাইরেকশনটা হচ্ছে এইরকম ভাবে বাইরের দিকে, অক্ষ বরাবর বহির্মুখী। কি বুঝতে পারছিস? অসুবিধা নেই তো? তাহলে এর অভিমুখ হয়ে গেল। কিভাবে বের করবো অভিমুখটাকে আমরা? এর অভিমুখ বের করব ডান পাকের স্ক্রু ইউজ করে। ডান পাকের স্ক্রু, ডান পাকের স্ক্রু দিয়ে এর আমরা অভিমুখ বের করব, ঠিক আছে? এবার এটাকে আরো সহজ বানানো যায়, এটা বইয়ে লেখা নেই। তোরা কি করবি শোন, যদি ডান পাকের স্ক্রু দিয়ে সমস্যা হয়, খাতায় তো লিখবি ডান পাকের স্ক্রু ইউজ করেছি, কিন্তু করবি অন্য কিছু। কি করবি? হাতের চারটা আঙুল আর বৃদ্ধাঙ্গুষ্ঠ এদেরকে আলাদা করে দে। চারটা আঙুলকে আলাদা করে দিয়েছি, বৃদ্ধাঙ্গুষ্ঠ আলাদা করেছি, এরকম নয় এরকম, ঠিক আছে? এবার এখানে এই চারটা আঙুলকে যেদিকে বস্তু ঘুরছে সেই দিকে ঘোরা। তাহলে আমি একে এইরকম ভাবে ঘোরাচ্ছি, দেখ আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ এইদিকে থাকছে। যদি বস্তুটা ওইদিকে ঘুরতো তাহলে আমি হাতের চারটা আঙুল এইভাবে ঘোরাতাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ ভেতরে হয়ে যেত। তাহলে এরকম ভাবে যদি ঘোরাই, বৃদ্ধাঙ্গুষ্ঠ যে দিকটা হচ্ছে সেই দিকটা হচ্ছে ডাইরেকশন। ইজি কিনা? ডান পাকের স্ক্রু থেকে এটা তুলনামূলকভাবে ইজি, পারবি সবাই ইউজ করতে। সবাই একবার হাতে কর। বস্তু হাত নিয়ে নিলি এইভাবে, বস্তু এইদিকে ঘুরছে, তাহলে বস্তুকে এইদিকে ঘোরা। এবার এইদিকে ঘুরিয়ে তুই দেখ ডান পাক তোর বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে হচ্ছে? তোর দিকে হচ্ছে, তার মানে বহির্মুখী। বোঝা গেছে? এরকম ভাবে তাহলে আমরা অভিমুখটাকে বের করতে পারবো এরপর থেকে। কারো আপত্তি আছে? এতদূর পর্যন্ত কারো কোনো আপত্তি নেই তো? ওকে। আচ্ছা, ডিগ্রি আর রেডিয়ান, আমরা তো রেডিয়ান এককে সবকিছু মেজার করার কথা বলছি। যদি কোনো সময় ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে সেটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। কিসে কনভার্ট করে নিতে হবে? রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক জানতে হবে তো অলরেডি আমাকে।
তাই না? তোরা এটা জানিস বোধহয় যে 180 ডিগ্রি মানেই হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান, ঠিক আছে? এখানে পাই মানে 3.14 বা 22/7 নয়, এখানে জাস্ট রেডিয়ান এককে পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটাকে, বুঝে গেছে? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে তোকে যদি 1 রেডিয়ান জানতে চাই, তাহলে পাই দিয়ে এটাকে ডিভাইড করে দিবি। রেডিয়ান জানতে চাইছি, তাহলে পাই দিয়ে এটাকে ডিভাইড করে দিবি। পাই দিয়ে যদি ডিভাইড করিস তুই এই মানটা পাবি 57.296 ডিগ্রি। এটা ক্যালকুলেট করে দেখবি ক্যালকুলেটারে, এটাই আসবে। পাই দিয়ে ডিভাইড করলে দেখবি এটাই আসবে, ঠিক আছে? 57.296 ডিগ্রি মুখস্থ করে নিতে হবে এটা। সাধারণত এটা অত কাজে লাগবেই না, বেশিরভাগ ক্ষেত্রে এইটাই কাজে লাগবে, তবুও মুখস্থ করে রাখিস শর্ট কোশ্চেন হিসেবে। ওকে, 1 ডিগ্রি মানে, সরি, 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 57.296 ডিগ্রি, মুখস্থ হবে তো? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবার যদি ওটা মুখস্থ রাখিস তাহলে একটু ডিভাইড করে তোকে বের করতে হবে, সময়টা একটু লাগবে, জাস্ট এইটুকুই, ব্যাস। আচ্ছা দেখ, আমি একটা বিস্তৃত বস্তু নিয়ে নিচ্ছি। বিস্তৃত বস্তু বলতে একটা বড় সড়ো বস্তু, যেমন ফ্যানটা। ফ্যানটা কি করছে? ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাই তো? একটা ফ্যান আঁকবো, ভয় পাবি না দেখে, না মোটামুটি ভালো এঁকেছি। এই হলো একটা ফ্যান, ঠিক আছে? তার সেন্টার কোনটা? এইটা, বুঝতে পারছিস তো? এটা হচ্ছে তার সেন্টার। এবার এ বেচারা ঘুরছে এইদিকে মনের সুখে, সুইচ অন করে দিয়েছি, ওর কিছু করার নাই, ও ঘুরছে এইভাবে, বন 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 করে ঘুরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তুই দেখ, আমি এর সেন্টার থেকে কিছুটা দূরে এখানে একটা পয়েন্ট এ নিয়েছি, এবং এর সেন্টার থেকে আরেকটু দূরে এখানে একটা পয়েন্ট বি নিয়েছি। তাহলে একটা কাছে পয়েন্ট নিয়েছি এ, আর একটা প্রান্তে পয়েন্ট নিয়েছি বি। দুটো পয়েন্ট আলাদা আলাদা ভাবে আমি ইমাজিন করছি। তুই যদি এ পয়েন্টের কথা ভাবিস, দেখ এ পয়েন্ট ঘুরছে এরকম ভাবে, তাই না? আর যদি তুই বি পয়েন্টের কথা ভাবিস, তাহলে বি পয়েন্ট ঘুরছে এরকম ভাবে। বলতো কার সরণ বেশি হচ্ছে? কার সরণ বেশি হচ্ছে? আমি কৌণিক সরণ বলিনি, আমি সরণ বলেছি। তো যখন সরণ বলবো রৈখিক সরণই বোঝাতে হবে। কার রৈখিক সরণ বেশি হচ্ছে? বি এর রৈখিক সরণ বেশি হচ্ছে, সেম হচ্ছে না। তুই খেয়াল কর, এ এখান থেকে এতটুকু যাচ্ছে, এটা যদি 5 মিটার হয়, তাহলে বি কি 5 মিটার যাচ্ছে? কত যাচ্ছে? সরণ তো শূন্য দুটোরই, ভেরি গুড। এবার আনসারটা তোদের ঠিকঠাক হলো। এর ক্ষেত্রে যদি আমি সরণ দেখি এখান থেকে এতটুকু, কতটুকু সরণ হয়েছে? সরণ হয়নি, প্রাথমিক আর অন্তিম অবস্থান একই, 0। আর যদি বি এর ক্ষেত্রে এখান থেকে স্টার্ট করি, তাহলে সরণ কি হয়েছে? 0। বুঝতে পেরেছিস? তার মানে কিন্তু দেখ আমার কোশ্চেনের মধ্যে কিভাবে লুকিয়ে থাকছে আনসার গুলো। এটা সরণ শূন্য, এটারও সরণ শূন্য। এবার যদি আমি অতিক্রান্ত দূরত্বের কথা বলি, কে বেশি দূরত্ব অতিক্রম করেছে? তাহলে এ তো এতটুকু দূরত্ব 5 মিটার ধরে নিচ্ছে আমি এটা, তাহলে বি কি 5 মিটার যাবে? 15 মিটার অতিক্রম করেছে। বোঝা গেল? তাহলে অতিক্রান্ত দূরত্বের নিরিখে যদি আমি দেখতে যাই, এ বিন্দুর তুলনায় বি বিন্দু কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করছে। যদিও অবজেক্ট দুটো একসাথেই ঘুরছে, ফ্যানের একসাথে ঘুরছে, এমন তো নয় যে তুই ঘুরে চলে আয় তারপর আমি যাচ্ছি একটু পরে, এমনটা করছে কি? দুজনে একসাথেই ঘুরছে। তবুও এর প্রত্যেকটা পয়েন্টের দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আলাদা আলাদা। কি বুঝতে পারলি? তাহলে এরকম ভাবে যদি প্রত্যেকটা পার্টিকেলকে নিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই, তাহলে তো আমার দিন শেষ। ওর মধ্যে কত পার্টিকেল আছে ইমাজিন করা যাবে না। সেই জন্যই কিন্তু আমরা এই কৌণিক রাশিগুলোকে ইউজ করছি। কৌণিক সরণ যদি আমি কথাটাকে ইউজ করি, তাহলে সমস্যা কি হবে বলতে, মানে কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে না? যে এখানে প্রত্যেকটা কণার জন্য কৌণিক সরণ একই হবে। একটু দেখে নে, এ কণা এখান থেকে ঘুরে এখানে চলে আসলো, টোটাল কত ডিগ্রি ঘুরলো বলতো? 360 ডিগ্রি ঘুরলো। কত ডিগ্রি ঘুরলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে কত রেডিয়ান বলা যায়? 2 পাই রেডিয়ান। মানে টোটাল কত ঘুরেছে? 2 পাই রেডিয়ান ঘুরেছে। বোঝা গেছে? এবার তুই বি বিন্দুর ক্ষেত্রে বল টোটাল কত ঘুরে গেছে? 2 পাই রেডিয়ান। আলাদা কিছু? একই। তুই যদি বলিস যে না, এ পয়েন্টটা এখান থেকে এখানে আসলো, তাহলে যত ডিগ্রি ঘুরলো বি পয়েন্ট এখান থেকে এখানে ঠিক তত ডিগ্রি ঘুরেছে। কোণের দিক থেকে সেম কিনা? বুঝতে পেরেছিস? সেই জন্য যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে বা কারোর মধ্যে যদি ঘূর্ণন চলে আসে, তাহলে আমরা রৈখিক সরণ ইউজ করতে যাবো না, কি ইউজ করবো? কৌণিক সরণ ইউজ করবো। ইজি হয়ে যাবে সবকিছু। বোঝা গেল তো? বিস্তৃত বস্তুর ক্ষেত্রে রৈখিক সরণ ধ্রুবক থাকে না, বাট কৌণিক সরণ ধ্রুবক থাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য। কারো অসুবিধা আছে দূর পর্যন্ত? নেই তো? ওকে, এবার কৌণিক বেগটাকে নিয়ে বলি। কৌণিক বেগ,
ওইখানে আমরা বেগ কি পড়েছিলাম? আগে আমরা রৈখিক বেগের সংজ্ঞা কি পড়েছিলাম, কে বলবি? বেগ কাকে বলে? স্থান পরিবর্তনের হারকেই বেগ বলে, বা একক সময়ের সরণকেই বেগ বলা হয়, তাই তো? মানে সরণ ডিভাইডেড বাই টাইম, সরণ ডিভাইডেড বাই সময়, এটা কি ছিল? বেগ ছিল। তো এখানেও সেই রকমই, এখানে কৌণিক বেগ বলেছি, তাহলে উপরে কৌণিক সরণ ডিভাইডেড বাই টাইম, ব্যাস হয়ে গেল। তাহলে কৌণিক বেগ এটাকে রিপ্রেজেন্ট করা হয় ওমেগা দ্বারা, কি দ্বারা? ডাব্লিউর মতো দেখতে, এটাকে কি বলি? ওমেগা বলি, ঠিক আছে? যদি না জানিস তো লিখে রেখে দিবি, এটার নাম হচ্ছে ওমেগা, ঠিক আছে? এটা ছোট হাতের ওমেগা আর একটা বড় হাতের ওমেগা হয় এরকম গ্রিক অক্ষর। ওহম মানে ওমেগা, ওটা ওমেগাকে ওহম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল, ঠিক আছে? ওহমের নাম অনুসারে এটা ক্যাপিটাল ওমেগা, এটা স্মল ওমেগা, ঠিক আছে? যেমন আমরা ক্যাপিটাল এবিসিডি পড়ি, ছোট হাতের এবিসিডি পড়ি, সেরকম টাইপের এগুলো। যাই হোক, তো এই হচ্ছে একটা ওমেগা। ওমেগা বলতে আমি কাকে রিপ্রেজেন্ট করছি? কৌণিক বেগকে রিপ্রেজেন্ট করছি। কি করে বের করবো কৌণিক বেগ? ওপরে কৌণিক সরণ ডিভাইডেড বাই টাইম, যেভাবে ভি ইকুয়াল টু আমরা এস বাই টি পড়েছিলাম, ঠিক সেই রকম ভাবে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। কঠিন নয়। যদি এখান থেকে বলি যে এককটা বলতো, তো তুই বলবি একক ওপরে রেডিয়ান, আর নিচে কি বলবি রে? সেকেন্ড। সেকেন্ড মানে এসিসি, এটা সেকেন্ড নয়, কিন্তু একক লেখার নিয়ম এটা নয়। অনেকেই লেখে এটা, অনেক টিচাররাও লিখবে, দেখবি যে সেকেন্ড এসিসি লিখছে। সেকেন্ড একক হিসেবে যদি লিখতে হয় তাহলে জাস্ট এস, এটাই নিয়ম। ইন্টারন্যাশনাল যে এসআই সিস্টেম পড়েছিস তোরা, তার নিয়ম অনুযায়ী সেকেন্ডকে জাস্ট এস লিখতে হবে, ক্যাপিটাল এস। তো এটা হচ্ছে একক, রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেছে? যদি মাত্রা জিজ্ঞাসা করা হয়, বলতো মাত্রা থাকবে কি থাকবে না? ওমেগার মাত্রা, ওমেগার মাত্রা ইজ ইকুয়াল টু ওপরে থিটার মাত্রা ডিভাইডেড বাই কিসের মাত্রা বল? টাইমের মাত্রা, তাই না? থিটার মাত্রা বল দেখি, কোণের মাত্রা বল। হয় না? একটু আগেই বললাম কোণ হচ্ছে মাত্রাহীন রাশি, তাহলে কোণের মাত্রা নেই, ঠিক আছে? মাত্রা নেই মানে জিরো না, কিন্তু ওয়ান, এ মাত্রাহীন রাশি। আর নিচেরটার মাত্রা আছে তো, টাইমের মাত্রা আছে, টাইমের মাত্রাকে কি বলে থাকিস? ক্যাপিটাল টি। তাহলে এর মাত্রা হয়ে গেল টি ইনভার্স। বোঝা গেছে? এর মাত্রা কি হয়ে গেল? টি ইনভার্স। কিন্তু এখানে বেগের মাত্রা কি ছিল? আগেরটাতে এল টি ইনভার্স ছিল, দূরত্ব বাই সময়। কি ক্লিয়ার হচ্ছে? ওটা এল টি ইনভার্স, এটা জাস্ট টি ইনভার্স। এটা হচ্ছে টি ইনভার্স, ওমেগার মাত্রা টি ইনভার্স। আচ্ছা, এটাকে এরকমও লেখা যেতে পারে এম জিরো এল জিরো টি পাওয়ারে মাইনাস ওয়ান। ঘাবড়াবি না তো, এম এর উপর ডিপেন্ড করে না, এল এর উপর ডিপেন্ড করে না, টি এর অপশন এরকম থাকতেই পারে। তুই এটা দেখলি যে এটা নাই অপশনে, অপশনে এটা থাকবে তখন। এতদূর পর্যন্ত কারো সমস্যা কিছু? কৌণিক বেগ সবাই বুঝে গেছিস, কৌণিক সরণ বুঝে গেছিস, এই দুটো জিনিস বুঝে গেলে বাকি জিনিস সব ইজি হয়ে যাবে, তুলনামূলক ইজি হয়ে যাবে। আচ্ছা, কখনো কখনো এটাকে ডেরিভেটিভ ফর্মেও লেখা হয়। আমি তোদের ডেরিভেশন দিয়ে পার্টগুলো এখনো করাইনি, বলেছিলাম পরে করাবো, ঠিক আছে? পরেই করাবো, আমি জাস্ট ফর্মুলাটা বলে রাখি। কখনো কখনো ওমেগাটাকে ডেরিভেটিভ ফর্মে এরকমও লেখা হয় ডি থিটা বাই ডিটি। থিটার জায়গায় শুধু ডি থিটা লিখেছি, আর টি এর জায়গায় ডিটি লিখেছি, মানে খুব অল্প পরিবর্তন, খুব অল্প সময়ের জন্য অল্প কোণের পরিবর্তন হয়েছে, তাহলে ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে তার ওমেগা, ঠিক আছে? এটা যদি নাও বুঝতে পারিস এখন তো চাপ নিবি না, আপাতত এইটাই জেনে রাখ। আমি ডেরিভেশন ইন্টিগ্রেশন করাই, তারপরে সব শিখিস। হলো কিনা বল এতদূর? এবার যেভাবে আগেরটাতে আমি কি করেছিলাম, রৈখিক সরণের সাথে কৌণিক সরণের একটা সম্পর্ক দেখিয়ে দিলাম তোদেরকে, এস ইকুয়াল টু আর থিটা, মুখস্থ হয়েছে? এস ইকুয়াল টু আর থিটা। তো এখানে সেরকম ভাবেই কৌণিক বেগের সাথে রৈখিক বেগেরও তো একটা সম্পর্ক আমাকে দেখাতে হবে। সম্পর্কটা দেখাচ্ছি, দেখ কিভাবে। ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি, তাই তো? তো তুই কি করবি, ওমেগার জায়গায় লিখবি, ওমেগার জায়গায় কি লিখবি? থিটা ইকুয়াল টু কি ছিল? এস বাই আর ছিল, তাই তো? আচ্ছা, তাই থিটার জায়গায় লিখে দিচ্ছি এস বাই আর ইন্টু টি, ঠিক আছে? থিটার জায়গায় এস বাই আর ইন্টু টি। বা তুই এখান থেকে লিখতে পারিস যে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। দেখ এটা লেখা যাচ্ছে কিনা? এস বাই টি মানে হচ্ছে ভি, ওই তো এস বাই টি মানে ভি। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওমেগা আর। ভি ইকুয়াল টু কি হচ্ছে? ওমেগা আর। বুঝতে করতে পারবো? ওখানে কি বললাম? এস ইকুয়াল টু আর থিটা বা থিটা আর, আর এখানে ভি ইকুয়াল টু কি বলছি? ওমেগা আর। বোঝা গেছে? মানে প্রথম দিকে কে থাকছে? রৈখিক, আর পরের দিকে কে থাকছে? কৌণিক। কৌণিকের সাথে সবসময় কিন্তু রেডিয়াস গুণ হয়ে যাচ্ছে। আগেরটাতে যদি খেয়াল করিস, এস ইকুয়াল টু ছিল আর থিটা, দেখ কৌণিকের সাথে রেডিয়াস গুণ হচ্ছে, এখানে দেখ কৌণিকের সাথে রেডিয়াস গুণ হচ্ছে, তবে কাকে পাওয়া যাচ্ছে? রৈখিককে পাওয়া যাচ্ছে। জেনারেল ফর্ম হয়ে গেল। আচ্ছা, যদি এটাকে তুই ভেক্টর ফর্মে কখনো লিখতে চাস, তাহলে এরকম লিখবি
ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। যদি ভেক্টর ফর্মে লিখতে হয় কখনো, তাহলে এইরকম ভাবে লিখতে হবে, আর আগে হবে না, আর পরে হবে। আর যদি আগে করে দিস তাহলে পুরোটাই ভুলে গেল, মিনিং চেঞ্জ হয়ে গেল। তোকে ওমেগা আগে রাখতে হবে, আর কে পরে রাখতে হবে। জাস্ট ইনফরমেশন হিসেবে এটা মনে থাকবে কিনা বল? মনে থাকবে তো? তাহলে এখন পর্যন্ত দুটো ফর্মুলা শিখেছিস তুই। একটা শিখেছিস এস ইকুয়াল টু আর থিটা, আর একটা শিখেছিস ভি ইকুয়াল টু ওমেগা আর। এই দুটোই ফর্মুলা শিখেছিস, বাকি সব কনসেপ্ট থিওরি হয়েছে। বাহ, বুঝে গেছিস এতদূর সবাই। এরপরে কি থাকবে বল? ত্বরণ থাকবে নিশ্চয়ই, তাই না? স্মরণ করলাম, বেগ করলাম, এরপরে কি থাকবে? ত্বরণ। আচ্ছা দেখ, রৈখিক ত্বরণটাকে আগে মনে করি দিই। রৈখিক ত্বরণে তোরা শিখেছিলি এ ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি। বেগের পরিবর্তনের হার, তাকে বলা হয়েছিল ত্বরণ। বেগের পরিবর্তনের হার, একক সময়ে কি পরিমাণ বেগের পরিবর্তন হলো তাকে বলা হয়েছিল ত্বরণ। তো তার সঙ্গে রিলেট করে এটার সংজ্ঞা তৈরি কর। একক সময়ে কি পরিমাণ কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে? একক সময়ে, এই দেখ, একক সময়ে কি পরিমাণ কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে তাকেই বলবো আমরা কৌণিক ত্বরণ, এবং এটাকে রিপ্রেজেন্ট করবো আলফা দ্বারা। ওটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটাকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কি বুঝতে পারছিস তো? একক সময়ে কি পরিমাণ কৌণিক বেগের পরিবর্তন হলো তাকে কি বলবো আমরা? কৌণিক ত্বরণ। বোঝা গেছে? আপত্তি নেই কারো এতদূর পর্যন্ত? কৌণিক ত্বরণের একক বল দেখি কি হবে, তাড়াতাড়ি বল, এটা একক কি হবে, নিজেরা তৈরি কর এক্ষুনি। কি হবে? ওপরে ওমেগার একক কি? এখনই তো করলি, ওমেগার একক বল। মাত্রা বলছি না, একক, রেডিয়ান পার সেকেন্ড। তাই এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর নিচেরটা সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার মাত্রাটাও বল তাহলে। টি টু দি পাওয়ার মাইনাস টু, ভেরি গুড। দেখ মাত্রা কি করে বের করব? আলফার মাত্রা বের করব, মানে ওপরে কার মাত্রা হবে? এটার মাত্রা। মাত্রা তো আর মাইনাস হয়ে যায় না কখনো, হয় কি মাইনাস? হয় না। তাহলে ওপরে জাস্ট ওমেগার মাত্রা থাকবে, তাই তো? আর নিচে কার মাত্রা থাকবে? সময়ের মাত্রা থাকবে। ওমেগার মাত্রা যদি ভুলে গিয়ে থাকিস তো বের করে নিবি। এটা টি ইনভার্স বের করেছিলাম, নিচে টি, তাহলে হয়ে গেল টি পাওয়ারে মাইনাস টু, এম জিরো এল জিরো টি পাওয়ারে মাইনাস টু। সবাই বুঝতে পারছিস রে? ওকে, তাহলে এটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা বের করে নিয়েছি আমি। এবার কৌণিক ত্বরণের সাথে রৈখিক ত্বরণের কি সম্পর্ক? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সম্পর্ক বের করছি, তো এটার সাথে এটার সম্পর্ক যদি দেখতে হয়, দেখ এখান থেকেই তৈরি করছি। আলফা ইকুয়াল টু লেখা আছে এটা ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। আর তোরা মনে করে দেখ, ওমেগার জায়গাতে আমি কি লিখলাম? ওমেগার জায়গাতে কি লিখেছিলাম? আচ্ছা, এটা লিখেছিলাম ভি ইকুয়াল টু ওমেগার, এমনটা লিখেছিলাম, ভি ইকুয়াল টু ওমেগার। তাহলে আমি যদি ওমেগা করতে চাই তাহলে ভি বাই আর করবো না? ওমেগা করতে গেলে কি করব? ভি বাই আর করবো। তাহলে এটা হচ্ছে ভি বাই আর, ভি টু বাই আর। এটার ক্ষেত্রে কি করবো? ভি ওয়ান বাই আর ডিভাইডেড বাই টি। ঠিক আছে রে? আর নিচে একটা চলে যাচ্ছে, আলফা ইকুয়াল টু ওয়ান বাই আর ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি। এই ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি মানে কি ছিল? এ। তা আলফা ইন্টু আর ইকুয়াল টু এ, আরটাকে গুণ করে দিয়েছি। ঠিক আছে, এই ডেরিভেশন তোদেরকে প্র্যাকটিস করতে হবে না, শুধু শুনে রাখ। তাহলে এ ইকুয়াল টু কি বেরোলো? আর ইন্টু আলফা বেরোলো। খেয়াল করে দেখ, কৌণিকের সাথে ব্যাসার্ধ গুণ করলে রৈখিক পেয়ে যাচ্ছি, আবার সেই একই নিয়মই। কৌণিকের সাথে ব্যাসার্ধ গুণ করলে রৈখিক পেয়েছি। যদি তোকে এটাকে ভেক্টর ফর্মে জানতে চাই, তাহলে তুই বলবি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু, সরি ওমেগা বলছি আমি, আলফা, আলফা ভেক্টর ক্রস আর ভেক্টর। মানে বুঝেই যাচ্ছিস, ভেক্টর ফর্মে কৌণিকটাকে আগে লিখবো। ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, আলফা এ ভেক্টর ইকুয়াল টু আলফা ভেক্টর ক্রস আর ভেক্টর। বোঝা গেছে? ইকুয়েশনগুলোকে না বাড়িতে না দেখে দেখে লেখার চেষ্টা করবি, কারণ গুলিয়ে যাবে। কেমন গুলিয়ে যাবে আমি বলে দিচ্ছি। আমি যা যা ভুল করেছি তোদেরকে ওগুলো বলে দিচ্ছি কি কি ভুল হবে। কখনো হয়তো তুই বলে দিবি আলফা ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা একটা ভুল করতে পারিস। এটা কিন্তু একই নয়। কখনো তুই বলতে পারিস যে আলফা ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এ ভেক্টর, এটাও ভুল। কখনো ধর এ ভেক্টরটাকে তুই সামনে রাখলি, কিন্তু তুই আর ভেক্টরকে আগে করে দিলি, আর ক্রস আলফা, এই ভুলটা করে দিলি। এটাই লিখতে হবে, আলফা আগে আর পরে ভেক্টর ফর্মে। আর নর্মাল গুণের ক্ষেত্রে যাকে খুশি তাকে গুণ করতে পারিস আগে।
কি বোঝা গেছে? তাহলে এই কটা কিন্তু ভুল, মিস্টেক এগুলো, এগুলো যেন না করিস তোরা। আমি বারবার করে ভুলগুলোও দেখিয়ে দিলাম, আর তারপরেও যদি এই ছোট ছোট ভুল করিস তাহলে আমার অপমান কিন্তু বড় বড়ই থাকবে। হুম, ঠিক আছে। তাহলে তিনটে রাশি নিয়ে তোদের আলোচনা হয়ে গেল, কৌণিক সরণ, কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ। তিনটে রাশি নিয়ে আলোচনা হয়ে গেল, এই তিনটে রাশি শিখে গেলি, তার মানে এবার পুরো তুই রোটেশনাল কাইনেমেটিক্সটা বুঝে যাবি। বৃত্তীয় গতির ক্ষেত্রে কি করে কিভাবে ইকুয়েশন গুলোকে ইউজ করতে হয়, পুরোটা এবার তোর কাছে ইজি। প্রথমত তুই রৈখিকের গুলো একটু মনে কর। রৈখিক গতীয় সমীকরণ, রৈখিক গতীয় সমীকরণ আমি একটা একটা করে লিখছি, তো তোর মনে পড়ছে কিনা বলবি জাস্ট, ধরে আর অপমান করতে চাইছি না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মনে পড়ছে? প্লাস মাইনাস দিলে আপত্তি আছে? ত্বরণ থাকলে প্লাস, মাইনাস থাকলে মন্দন থাকলে মাইনাস। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। আচ্ছা, এস ইকুয়াল টু ইউ টি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এগুলো জানিস তো? তিনটেই আপাতত লিখছি। তো এবার এই তিনটে, এগুলো ছিল রৈখিক। এবার আমি এদের সাথে কম্পেয়ার করে করব কাকে? কৌণিক, কৌণিক সমীকরণ তৈরি করব। প্রুফ ট্রুফ কিচ্ছু করতে যাবো না, জাস্ট কম্পেয়ার করে লিখে দেবো। কৌণিক সরণের ক্ষেত্রে দেখ, এখানে ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, আর ভি মানে ফাইনাল ভেলোসিটি, অন্তিম বেগ, তাই তো? আমি এই জায়গায় অন্তিম বেগকে বলবো ওমেগা 2, আর প্রাথমিক বেগকে বলবো ওমেগা 1। এটা আরো বাজে। প্লাস মাইনাস, এখানে ত্বরণ আছে রৈখিক, বাট আমাকে এখানে বসাতে হবে কি? কৌণিক ত্বরণ। টাইম তো টাইম, টাইমের কোনো চেঞ্জ নেই। সম্পর্ক বুঝতে পারলি? মুখে বলবি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু লিখবি এটা। ভি এর জায়গায় ফাইনাল ভেলোসিটি কে ওমেগা 2, ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর জায়গায় কে ওমেগা 1। খুবই কঠিন, পারাই যাবে না এগুলো, তাই তো? তারপরে এই জায়গাটা দেখ, ওমেগা 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু, বল এস এর জায়গাতে কি লিখবো? থিটা। এস এর জায়গাতে লিখবো থিটা। এসটা কি ছিল? এসটা ছিল রৈখিক সরণ, আর থিটাটা কৌণিক সরণ, তাই না? ঘূর্ণন প্রতিরূপ লিখছি আমি এগুলো সব। তাহলে এসটা রৈখিক সরণ আর থিটাটা কি? কৌণিক সরণ। সিমিলারলি এটার ক্ষেত্রে বল এস মানে কি লিখবো? থিটা ইজ ইকুয়াল টু ওমেগা 1 টি প্লাস মাইনাস হাফ হাফ আলফা টি স্কোয়ার। এই তো গতীয় সমীকরণ, এই হচ্ছে গতীয় সমীকরণ। তোকে এটা মুখস্থ রাখতে বলছিই না আমি, এটা মুখস্থ আছে কিনা? ব্যাস্ট, হয়ে গেছে। তুই এটা থেকে থেকে ওটা বানাবি মনে মনে, আমি যেমন বানিয়ে দিলাম তোদেরকে, ওইরকম ভাবে তোরা বানিয়ে বানিয়ে লিখবি, প্র্যাকটিসই হয়ে যাবে। গতীয় সমীকরণ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই রিলেটেড যা যা প্রবলেম থাকবে এবার তোরা পারবি। আর দুটো জিনিস শিখে নে, তারপরে কয়েকটা প্রবলেম করব। পর্যায়কালের নাম শুনেছিস তোরা? পর্যায়কাল, জীবনে কোনোদিন নাম শুনেছিস এটার? শুনিসনি? ইংরেজি নাম শুনেছিস? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড শুনেছিস? বাহ, সব ইংলিশ ম্যান। ইংরেজি শুনেছিস, বাংলা শুনিসনি? পর্যায়কাল বলতে কি বোঝায় দেখ। পর্যায়কাল মানে হচ্ছে কোনো একটা কণা, কোনো একটা বস্তু বা কোনো বস্তু সংস্থা যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে পুরো এক পাক ঘোরার জন্য, বৃত্তাকার পথে ঘুরছে, ধর এখান থেকে স্টার্ট করলো এ পয়েন্ট থেকে, বি পয়েন্টে গেল, সি পয়েন্টে আসলো, ডি পয়েন্টে আসলো, দিয়ে আবার এ পয়েন্টে চলে আসলো পুরোপুরি ঘুরে। তো পুরো এক পাক ঘোরার জন্য ওর যে সময়টা লাগলো সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। একটা পিরিয়ড কমপ্লিট করার টাইমটাকেই বলছে টাইম পিরিয়ড। বোঝা গেল? এই যে ফ্যানটা ঘুরছে খুব স্পিডে ঘুরছে, তুই বুঝতেই পারছিস, তাই না? ওর এক পাক ঘুরতে যে সময়টা লাগছে সেটাই হলো তার টাইম পিরিয়ড। তো বুঝতে পারছি এটা 1 সেকেন্ডেরও অনেক কম, তাই না? 1 সেকেন্ডে ও এতবার ঘুরে যাচ্ছে, তার মানে ওর টাইম পিরিয়ড 1 সেকেন্ডেরও কম আছে। ক্লিয়ার হয়েছে কথাটা? টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করা হয় জাস্ট ক্যাপিটাল টি দ্বারা। কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা? ক্যাপিটাল টি দ্বারা। ঠিক আছে, বলতো টাইম পিরিয়ডের একক কি হবে? টাইম পিরিয়ডের একক কি হবে? সময়ের একক। ভেরি গুড, টাইম পিরিয়ডের একক হবে সময়ের একক। আচ্ছা, টাইম পিরিয়ডের একক কি বললি তোরা? সময়ের একক, তাই তো? মানে সেকেন্ড একক হবে। আর যদি ডাইমেনশন জিজ্ঞাসা করি, মাত্রা, একক যদি বলা হয় তাহলে সেকেন্ড।
আর যদি মাত্রা জিজ্ঞাসা করা হয় তাহলে জাস্ট ক্যাপিটাল টি, বা তুই বলতে পারিস m0 l0 t1, এরকম বলতেই পারিস, তাই তো? এই হচ্ছে তোর পর্যায়কালের রাশিমালা। পর্যায়কাল নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই। আর একটা টার্ম, সেটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক নাম শুনেছিস আগে? ফ্রিকোয়েন্সি শুনেছিস? প্রচুর শুনেছিস। তোর ফ্রিকোয়েন্সি আমার সাথে ম্যাচ করেই না, বলে না এরকম? শুনিসনি? তো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে এক সেকেন্ডে, একদম এক সেকেন্ডে কতবার ঘুরছে, এক সেকেন্ডে কতগুলো, কি বলবো এটাকে, পূর্ণ বৃত্তপথ ঘুরছে। এক সেকেন্ডে কতগুলো পূর্ণ বৃত্তপথ ঘুরছে, বা এক সেকেন্ডে কতগুলো কম্পন করছে। যদি কম্পনের কথা বলি তাহলে কম্পন, বৃত্তাকার কথা, ঘূর্ণনের কথা বললে ঘূর্ণন। বোঝা যাচ্ছে কিনা? এক সেকেন্ডে কতবার ঘুরছে। এই ফ্যানটা এক সেকেন্ডে অনেকবার ঘুরছে। আমি তোকে বলে দিলাম যে এই ফ্যানটা এক সেকেন্ডে 7 বার ঘুরছে ধরে নে। এক সেকেন্ডে কতবার ঘুরছে? তাহলে এক সেকেন্ডে 1 পাক, 2 পাক, 3 পাক করেও 7 পাক ঘুরে গেল। বুঝতে পারছিস তো? তাহলে এক সেকেন্ডে যদি 7 বার ঘুরে যায়, তাহলে তার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে এন দ্বারা ডিনোট করা হবে। কি দ্বারা ডিনোট করব? এন। কোনো কোনো বইয়ে এফ দ্বারাও ডিনোট করতে পারে, এফ ফর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ঘাবড়াবি না একদমই। কোনো কোনো বইয়ে এরকম নিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হতে পারে, গ্রিক অক্ষর নিউ। চিনিস এটাকে? গামাকে চিনিস? নিউ কেউ চিনিস? বা ভালো, তো চিনিস তোরা। তো এন দ্বারা রিপ্রেজেন্ট করা যেতে পারে, এফ দ্বারা করা যেতে পারে, আবার নিউ দ্বারাও করা যেতে পারে। আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এন কত বলতো? এই ক্ষেত্রে এন হচ্ছে 7 পার সেকেন্ড। 7 পার সেকেন্ড মানে এক সেকেন্ডে 7 বার ঘুরছে। এক সেকেন্ডে কতবার ঘুরছে? 7 বার ঘুরছে। বোঝা গেছে? আপত্তি নেই তো? এই যে এন আর টি, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। সম্পর্কটা হচ্ছে n = 1/t। আমি বলে দিলাম, তুই মেনে নিবি? কিভাবে সম্পর্কটা হলো একটুখানি বলে দিচ্ছি, শুনে নে। দেখ, কোনো কণা যদি এক সেকেন্ডে n বার ঘোরে, এক সেকেন্ডে কতবার ঘুরছে, তবে তার ফ্রিকোয়েন্সি এন, তাই তো? এক সেকেন্ডে যতবার ঘুরবে সেটাই তার ফ্রিকোয়েন্সি। তাই এক সেকেন্ডে এন বার ঘুরছে। তো তুই কি বলবি? তুই ঐকিক নিয়মে চলে যাবি একদম। বলবি এন বার ঘুরতে সময় নেয় 1 সেকেন্ড। এন বার ঘুরতে কত সময় নেয়? তাহলে তুই বলবি যে ঐকিক নিয়মে একবার ঘুরতে সময় কত নেবে? 1/n সেকেন্ড। একবার ঘুরতে যে সময়টা লাগে তাকেই তো টাইম পিরিয়ড বলি, তাই না? তার মানে টাইম পিরিয়ডটাই হচ্ছে 1/n। কি বুঝতে পারলি? টাইম পিরিয়ডটা কি? 1/n। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক হচ্ছে একে অপরের উল্টো। আপত্তি নেই নিশ্চয় করো? নেই। আচ্ছা তুই আমাকে বলতো, একটা কণা এই সেন্টারের চারিদিকে পুরো 1 পাক ঘুরতে এর কৌণিক সরণ কত হয়? 2π। ভেরি গুড। কৌণিক সরণ 2π। পুরো 1 পাক ঘুরে গেল মানে কত কত ডিগ্রি ঘুরলো? 360 ডিগ্রি ঘুরলো। 360 ডিগ্রিকে রেডিয়ানে কি বলি? 2π রেডিয়ান বলি। তাহলে পুরো 1 পাক ঘোরা মানে 2π রেডিয়ান। তাহলে ধর তোকে আমি বলে দিলাম যে এই ফ্যানটার পর্যায়কাল হচ্ছে 5 সেকেন্ড। সাপোজ ফ্যানটার পর্যায়কাল কত? তার মানে কি? 5 সেকেন্ড পর্যায়কাল, তার মানে কি? 1 পাক ঘুরতে কত সময় লাগে? 5 সেকেন্ড। তাহলে তুই আমাকে বল, এই ফ্যানটা 5 সেকেন্ডে কৌণিক সরণ কত হবে? 2π রেডিয়ান হবে, কারণ তোকে বলে দিলাম 5 সেকেন্ডে 1 পাক ঘুরছে। যদি বলতাম যে না 10 সেকেন্ডে কত হবে বল, তো বলতি 2π + 2π, 4π। তোকে যদি বলতাম 15 সেকেন্ডে কত, তাহলে 2π 2π 2π, 6π। বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? তা টাইম পিরিয়ড জানা থাকলে কিন্তু কত ইজিলি তুই কৌণিক সরণ বের করে নিতে পারবি। এরপর থেকে যখন প্রবলেম পাবি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোকে কৌণিক সরণ বলেই দিবে না, কিন্তু তোকে টাইম পিরিয়ডটা বলে দিবে। আর যদি টাইম পিরিয়ড বলে দেয় তাহলে এবার আমি কৌণিক সরণ নিজের মতো করে বের করতে পারি। বোঝা গেছে কিনা? বাহ। আচ্ছা, কৌণিক বেগ আর কম্পাঙ্ক এর মধ্যে একটা সম্পর্ক, রিলেশন তৈরি করা যায়। একটা রিলেশন তৈরি করতে পারবো কার কার মধ্যে বললাম? কম্পাঙ্ক আর কৌণিক বেগ, ওমেগা। ঠিক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। কেমন সম্পর্কটা একটু মন দিয়ে দেখ। ওমেগা ইজ ইকুয়াল টু, তুই কি জানিস বলতো? ওমেগা ইকুয়াল টু তুই জানিস θ/t, জানিস তো? ওমেগা ইকুয়াল টু θ/t ভুলে গেছিস? এখনই করলাম। ওমেগা ইকুয়াল টু θ/t। বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। কৌণিক বেগ ইকুয়াল টু কৌণিক সরণ বাই সময়। ওকে, তো ওমেগা ইকুয়াল টু θ/t। এবার ধর আমি এরকম করতে চাইছি যে একবারই ঘুরেছে, 1 পাক জাস্ট। 1 পাক যদি ঘুরে তাহলে থিটার মান কত হবে? 1 পাক ঘুরলে বলছিস থিটার মান হবে 2π। আর টি এর মান কি হবে? পর্যায়কাল। পর্যায়কালকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? টি। তা আমি ওমেগাটাকে এটাকেও লিখতে পারি।
এক পাক ঘূর্ণনের ক্ষেত্রে আমি এটা লিখতে পারি। কি বোঝা যাচ্ছে? তার মানে ওমেগা ইকুয়াল টু রাশি বলা হয়ে গেল 2π/t, একদম মুখস্থ এটা। এটা টাইম পিরিয়ডের সাথে ওমেগার সম্পর্ক। আর তুই দেখেছিস যে 1/t ইকুয়াল টু n হয়, 1/t ইকুয়াল টু n হয়, এখানে 1/t আছে তো, তাহলে n করে দে ওটাকে 2πn, তাহলে ওমেগা ইকুয়াল টু 2πn ও হচ্ছে। কি রিলেশন বুঝতে পেরেছিস? ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে, 2πn হচ্ছে। অসুবিধা নেই নিশ্চয়ই কারো? ওকে। কম্পাঙ্কের যে একক, কম্পাঙ্কের একককে নর্মালি আমরা পার সেকেন্ড বলে থাকি, তাই তো? পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কতগুলো রেভলিউশন করছে। এটাকে এরকম পার সেকেন্ড না বলে এটাও বলা হয় রেভলিউশন পার সেকেন্ড। কি বলা হয়? রেভলিউশন, ফুল ফর্মটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। রেভলিউশন মানে কি? আবর্তন। পার সেকেন্ড মানে এক সেকেন্ডে, ইংরেজি ওয়ার্ড। তাহলে এক সেকেন্ডে কতগুলো রেভলিউশন করছে সেটাকে বলবো আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। কেউ চাইলে এরকম করতে পারে যে না আমি আরপিএম বের করব, এক মিনিটে কতবার রেভলিউট করছে। কেউ বলতে পারে না আমি আরপিএইচ করব, এক ঘন্টায় কতগুলো রেভলিউশন হচ্ছে। বুঝতে পারছিস এককগুলো ব্যাপার কি? তাহলে আরপিএসও হতে পারে, আরপিএমও হতে পারে, আরপিএইচও হতে পারে। এস মানে সেকেন্ড, এম মানে মিনিট, আর এইচ মানে আওয়ার, ঘন্টা। ক্লিয়ার এতটুকু? যদি তোকে আরপিএস, আরপিএম, আরপিএইচ বলে দেয় তাহলে সেখান থেকে রেডিয়ান পার সেকেন্ডে কি করে কনভার্ট করবি? ধর এন এর মান বলে দিয়েছে আরপিএস এ, তোকে ওমেগা বের করতে হবে। এবার ওমেগার একক তো রেডিয়ান পার সেকেন্ড, তাই না? এই যে রেডিয়ান পার সেকেন্ড, তো রেডিয়ান পার সেকেন্ডে কি করে কনভার্ট করবো সেই বের করাগুলো তোদেরকে আমি শিখাচ্ছি। নর্মালি এই ক্ষেত্রে যে প্রবলেমটা দেয় সেটা ঘড়ি দিয়ে প্রবলেম দেয়। ঘড়ি, ঘড়ি দেখতে পাচ্ছিস এখানে দেওয়াল ঘড়িটা, ওই যে ঘড়ি, একদম ঘড়ি লেখা আছে। কি জন্য ঘড়ি লেখা আছে বলতো? ডিটারজেন্ট পাউডার। চল এর একটু অ্যাডই করে দিই, খুলে আয়। দেখতে পাচ্ছিস ঘড়ি, ঘড়ি বিশাল বড় করে লিখেছে, মানুষ চিনতে পারবে না। স্পন্সরশিপ হয়ে গেল, পয়সা দিবে না তাও আমাকে। কিভাবে খোলে? হ্যাঁ খুলে গেছে। হ্যাঁ লেখাই তো আছে ঘড়ি ডিটারজেন্ট পাউডার। তোকে ডাক্তার দেখাতে হবে। এই দেখ বিষয়টা কেমন, সবটিকে আগে 12তে নিয়ে যাই। এখানে কতগুলো কাটা আছে দেখতে পাচ্ছিস? 3টে। একটা সেকেন্ডের কাটা, একটা মিনিটের কাটা, আর একটা কিসের? ঘন্টার কাটা। সেকেন্ডের কাটাকে আনতে পারবো না, দেখতে পাচ্ছিস। আচ্ছা সেকেন্ডের যে কাটাটা আছে, ধর 12 থেকে স্টার্ট করলো যাওয়া, বা 1 থেকে স্টার্ট করলো, পুরোপুরি এক পাক ঘুরে আসবে সেকেন্ডের কাটাটা, পাতলাটা রোগা পাতলা যেটা আছে, তো ও যখন এক পাক পুরোপুরি ঘুরে আসবে ওর সময় কত লাগবে বলতো? কতক্ষণ লাগবে? 60 সেকেন্ড, মানে 1 মিনিট লাগবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সেকেন্ডের কাটা খুব ইজি, বুঝে গেলি। মিনিটের কাটা একটা আছে দেখতে পাচ্ছিস, এই বড় কাটাটা, এই যে যেটা নড়ছে, মিনিটের। এই যদি এক পাক ঘুরে আসে কত সময় লাগবে বলতে পারবি? কতক্ষণ? 60 মিনিট, মানে কত ঘন্টা? 1 ঘন্টা। দেখ ছোট কাটা 12 থেকে 1-এ চলে আসলো, মানে 1 ঘন্টা হয়ে গেল। তাহলে 1 ঘন্টাতে মিনিটের কাটা এক পাক ঘুরছে, আর এই ঘন্টার কাটা এই বেচারা এক পাক ঘুরতে কত সময় নেই? 24 ঘন্টা। বা ভেরি গুড। আরে গরু 12 ঘন্টা দেখাতে হবে কি? আর এটা দেখাতে গেলে আমারই 12 ঘন্টা লেগে যাবে, আমি আর ঘুরালাম না। বুঝতে পারছিস তো? তার মানে সেকেন্ডের কাটা এক পাক ঘুরতে কত সময় নেয়? 60 সেকেন্ড বা 1 মিনিট। মিনিটের কাটা এক পাক ঘুরতে সময় নেয় 1 ঘন্টা বা 60 মিনিট। আর ঘন্টার কাটা এক পাক ঘুরতে সময় নেয় 12। ব্যাস এগুলো দিয়ে প্রবলেম। এবার দেখ ঘড়ি দিয়ে প্রবলেম। প্রথমে সেকেন্ডের কাটার কথা বলি। সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা তুই বললি 60 সেকেন্ডে কয়বার ঘোরে? এই 60 সেকেন্ডে কয়বার ঘোরে? 60 সেকেন্ডে একবার ঘোরে, মানে 60 সেকেন্ডে কত রেডিয়ান তৈরি করে? 2π রেডিয়ান তৈরি করে। কি বুঝতে পারছিস? 60 সেকেন্ডে কত রেডিয়ান করে? 2π রেডিয়ান করে। 60 সেকেন্ডে যদি 2π রেডিয়ান করে তাহলে 1 সেকেন্ডে কত রেডিয়ান করবে? 2π/60 নাকি? 1 সেকেন্ডে কত করবে? 2π/, আর 1 সেকেন্ডে যে কোণ তৈরি করবে সেটাই তো কৌণিক বেগ। তার মানে ওমেগা ইকুয়াল টু 2π/60। বল বুঝলি কিনা? সেকেন্ডের কাটার ওমেগা কত হবে? 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। পারবো এরকম ভাবে বের করতে? এটা তো একটা প্রসেস গেল। আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, যখন যেটা খুশি যেভাবে খুশি অ্যাপ্লাই করতে পারিস। তুই ডিরেক্ট ফর্মুলায় চলে গেলি যে আমি ওমেগা সমান সমান 2πn জানি, জানি আমি এটা। এখানে এন মানে কি? ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক? সেকেন্ডের কাটার কম্পাঙ্ক। সেকেন্ডের কাটা এক পাক 1 সেকেন্ডে কতবার ঘোরে, তো সেটা তো বের করা মুশকিল। তুই টাইম পিরিয়ড বলে দিতে পারবি যে টি, 2π/t। টাইম পিরিয়ড সহজে বলে দিতে পারবি
যে একবার ঘুরতে কত সময় নেয়, বল একবার ঘুরতে কত সময় নেয়? 60 সেকেন্ড। ওই দেখ 2π/60 হয়ে গেল। খুবই কঠিন না? যেটা খুশি যখন যেটা মাথায় আসবে করে নিবি। এটা ঐকিক নেমে করে দেখালাম, ওটা ফর্মুলা দিয়ে করে দেখালাম। হয়েছে? সেকেন্ডের কাটা কাজ শেষ। এরপরে কর মিনিটের কাটা। এগুলো দশমিকেও থাকতে পারে, আবার π/30 হিসেবেও থাকতে পারে কাটাকাটি করলে। তো যেমন অপশন থাকবে সেটা তোদের বিষয়। মিনিটের কাটা, মিনিটের কাটা এক পাক ঘুরতে কত সময় নেয় বললি? 60 মিনিট সময় নেয়। তাহলে 60 মিনিটে ও কত রেডিয়ান করছে? 2π রেডিয়ান করছে। তাহলে 1 মিনিটে কত করবে বলতো? 2π/60 রেডিয়ান করবে। তার মানে মিনিটের কাটার ওমেগা যদি তুই বলিস, তো তুই বলবি 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, না রেডিয়ান পার মিনিট বলবি। ওটা রেডিয়ান পার সেকেন্ড এসেছিল, এটা রেডিয়ান পার মিনিট। তোকে যদি এখন সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে মিনিটকে সেকেন্ড বানা না। মিনিট কোথায় আছে? নিচে না উপরে? নিচে। তাহলে নিচে যদি মিনিটকে সেকেন্ড বানাস কি করবি? 60 দিয়ে গুণ করে দিবি। তো করে দে। 2π নিচে 60 ইন্টু 60 রেডিয়ান পার সেকেন্ড। এগুলো তোদেরকে করতে দিয়েছে। এতটাই ছোট ভাবছে তোদেরকে, দেখছিস? এই ছোট ছোট জিনিস করতে দিচ্ছে। এরপরে কি করবি? এরপরে করবি ঘন্টার কাটা। ঘন্টার কাটা, ঘন্টার কাটার ক্ষেত্রে বল 12 ঘন্টাতে 2π রেডিয়ান করে নাকি? 12 ঘন্টায় 2π রেডিয়ান। তাহলে 1 ঘন্টায় কত করবে? 2π/12 রেডিয়ান। তার মানে তুই বলবি যে ওমেগা হচ্ছে 2π/12 রেডিয়ান পার আওয়ার। আচ্ছা 2π/12 আওয়ার বানানো এইচ আর না, জাস্ট এইচ। আচ্ছা আওয়ারকে কি করবো? সেকেন্ড করবো, তাই তো? তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। বুঝতে পারলি কি না? রেডিয়ান। এই হচ্ছে তোর কাজ। ঘড়ির কাটা যদি দেয় তাহলে এগুলো করতে হবে। পারবি করতে? আমি ফর্মুলা দিয়ে একটাই দেখেছি, বাকিগুলো নিজেরা করার চেষ্টা করবি। 2πn দিয়ে করার চেষ্টা করবি। এগুলো লিখে নে, এগুলো কোথাও করা নেই। আছে কিনা ভুলে গেছি, তো আবার দেখে নি। করে নে, শর্টে লেখা আছে, তোরা করে নে। এটা খাতা বের কর, এইসব জিনিস টুকে নে। আচ্ছা শোন, একটা প্রবলেম দিচ্ছি ছোটখাটো, যা যা কনসেপ্ট শিখলি সেগুলোর উপর বেস করে। 2 মিটার ব্যাসার্ধের, ভালো করে শুনবি কোশ্চেনটা, 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ভ্রমণরত বা ঘূর্ণনশীল কোন কণার কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ বলিনি কিন্তু, কি বলেছি? কৌণিক ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত দেওয়া আছে এখানে? 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কি বললাম? 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এমন একটা কণা, তার কৌণিক ত্বরণ হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বললাম এর রৈখিক ত্বরণ কত হবে? কণাটার রৈখিক ত্বরণ কত হবে? 6। কি করে? ভেরি গুড। নর্মালি গুণ করে দিলে হয়ে গেল। দেখ কিভাবে, তোরা কি করে বুঝবি? যারা বুঝতে পারলি না বা ধরতে পারলি না তাদেরকে বলছি যে কি করে বুঝবো আমি এই প্রবলেমটা এইভাবে করবো। তুই দেখতে পাচ্ছিস রৈখিক ত্বরণ বের করতে হবে, তো লিখে দিলি রাফে কোনো জায়গাতে এ লিখে নিলি, রৈখিক ত্বরণকে এ দ্বারা ডিনোট করি। কি দেওয়া আছে এখানে? কৌণিক ত্বরণ দেওয়া আছে, তাহলে আলফা দেওয়া আছে, দেখে নিলি। কি দেওয়া আছে? ব্যাসার্ধ আর দেওয়া আছে। এবার এটা যখনই লিখে দিলি তোর চোখে ভেসে উঠবে ফর্মুলা কি। যদি ভেসে না ওঠে তার মানে তোর পড়া হয়নি ঠিকঠাক। ভেসে কি উঠবে? যে এ ইকুয়াল টু আলফা ইন্টু আর, কৌণিকের সাথে ব্যাসার্ধ গুণ হয়, তাই তো? ভেক্টরে তো কোনো গল্প নেই, ডাইরেকশন ফাইরেকশন জানতে চাইনি। তাহলে আলফার জায়গায় লিখবি 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর রেডিয়াসের জায়গায় কি লিখবি তুই? 2। তাহলে 3 দুগুণে কত হয়ে গেল? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বোঝা গেছে? করে নে, এতটাই সহজ এটা। হলো, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 2। সবাই লিখ, আমি বলছি তোরা লিখ। স্থির অবস্থা থেকে সমত্বরণে ঘুরতে শুরু করে, স্থির অবস্থা থেকে সমত্বরণে ঘুরতে শুরু করে, স্থির অবস্থা থেকে সমত্বরণে ঘুরতে শুরু করে একটি চাকা 30 বার আবর্তনের শেষে, একটি চাকা 30 বার আবর্তনের শেষে একটি চাকা সমত্বরণে
ঘুরতে শুরু করে একটি চাকা 30 বার আবর্তনের শেষে 60 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ অর্জন করে। 60 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ অর্জন করে। 60 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ অর্জন করে। লিখেছিস? চাকাটার কৌণিক ত্বরণ কত? চাকাটার কৌণিক ত্বরণ কত? এই তো কোশ্চেন। এবার কোশ্চেনটাকে একটু ইলাবোরেট করি, ভালো করে মন দিয়ে শুনবি। গল্প পড়ে এইটুকু বুঝতে পারলাম যে একটা বস্তু ঘুরতে শুরু করেছে, কিন্তু প্রথমে কি ছিল? রেস্ট ছিল, স্থির অবস্থায় ছিল। তারপরে ঘুরছে 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 ঘুরছে, কতবার ঘুরলো? 30 বার ঘুরলো সমতরণে, মানে ওর মধ্যে ত্বরণ আছে, তাই তো? 30 বার ঘুরে গেল। 30 বার ঘুরে যাওয়ার পর ওর বেগ কত হলো? 60 রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক বেগ, তাই তো? কৌণিক বেগ হলো, অন্তিম বেগ হলো 60। তাহলে প্রাথমিক বেগ ছিল 0, অন্তিম বেগ হলো 30। আমি এইভাবে অঙ্কটাই যাচ্ছি, আমিও কিন্তু কিছু জানি না, যা লেখা আছে সে অনুযায়ী আমি পড়ার চেষ্টা করছি। তাহলে প্রাথমিক বেগ ছিল কত? 0, আর অন্তিম বেগ কত হলো? 60 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, ওর মধ্যে কিছু একটা ত্বরণও আছে, ওই ত্বরণটা বের করতে বলেছে। ওর মধ্যে কিছু ত্বরণ আছে, সেই ত্বরণটা বের করতে বলেছে। আর কি বলেছে? 30 বার ঘুরে গেছে। তো 30 বার ঘুরেছে, এটাকে কি করে কাজে লাগাবো? এখানে ওমেগা 1 ওমেগা 2 আলফা, বল কি করবো? টাইম দরকার পড়বে। টাইম কি করে বের করবো বলতো? ও বলছে টাইম দরকার পড়বে, মানে ও কোন ফর্মুলা ভেবেছে বলবি? বুঝতে পেরেছিস কি? এই ফর্মুলাটা ভেবেছে যে ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। তো এখান থেকে আলফা পেয়ে যাবো যদি টিটা জানা থাকতো। টাইম নিয়ে তো গল্প বলাই নেই, মুশকিল টাইম দিয়ে বের করা। তুই বেরও করতে পারবি না, 30 বার ঘুরেছে, কত টাইম লেগেছে আমি কি জানি, দরকার নেই। তাহলে এটাকে বাদ দে। আর কোনো ফর্মুলা আছে? আছে। ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার 2 আলফা থিটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে, কিন্তু বিষয় হলো এখানে এবার থিটা জানতে হবে। থিটা কি পাওয়া যাবে? থিটা পাওয়া যাবে। 30 বার ঘোরে, একদম একবার ঘোরা মানে কত রেডিয়ান? 2 পাই। তাহলে 30 বার ঘোরা মানে 30 ইন্টু 2 পাই, হয়ে গেল, সিম্পল। এই জিনিসটাই করতে হবে তোকে এখানে। তাহলে তুই এখানে থিটা একটা এক্সট্রা লিখে রাখ, যে 30 ইন্টু 2 পাই রেডিয়ান, তাই তো? দেন তুই এই ফর্মুলাটাকে ইউজ কর, এটা নয়, এই ফর্মুলাটা ইউজ কর, দিয়ে সেখান থেকে আলফার মানটা বের কর, আর বের করে আমাকে বল তাড়াতাড়ি। ভেবে তো ছিলাম পুরোটা করিয়ে দেবো, কিন্তু তোদের মুখ চোখ দেখে আর সাহস পাচ্ছি না। গরমের দিন, ঠান্ডা লাগে। ঠিক আছে, আর হাফ পার্ট থাকলে এটা পরের দিনই করে দেবো, তারপর প্রবলেম টবলেম করবো। একটু পড়া ধরে নি আগের দিনের, কি কি করেছিস চেক করে নি।